আজকে একাদশ শ্রেণীর পরমাণু গঠন অধ্যায়টা আলোচনা করব। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও। পরমাণুর গঠন বলতে গেলে যেটা সবার আগে জানা দরকার সেটা হচ্ছে পরমাণুর সম্পর্কে ধারণা। আমরা নিচু ক্লাসে পরমাণুর সম্পর্কে পড়ে এসেছি। আমরা সেখানে দেখেছি ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন পরমাণুবাদের জনক। পরমাণু কথাটা তিনি প্রথম ব্যবহার করেছিলেন, পরমাণুবাদের জনক তাকে বলা হয় পরমাণুবাদের জনক। যদিও তার অনেক আগে কণা রেখেছিলেন, কণাদের নাম অনুসারে পরমাণুর নাম তখন ছিল। এটাও কিন্তু সেই কণাদের নাম অনুসারে কণা নামে অভিভূত ছিল, নামে পরিচিত ছিল। তাহলে যেটা আমরা পরমাণু বলছি সেটাই ছিল কণা, এবং সেই কণাটা কার নাম অনুসারে? কণাদ, একজন ভারতীয় বিজ্ঞানী ঠিক না, দার্শনিক বলা যেতে পারে। কারণ তখন দার্শনিক এই অর্থে বলা হয় যে পরীক্ষা নিরীক্ষা তো করতো না, তারা তাদের একটা চিন্তা ভাবনার থেকে তারা এই সিদ্ধান্তে আসতেন, সেই জন্য তাদেরকে দার্শনিকও বলা যেতে পারে। তো আমরা যে পরমাণুবাদের জনক যা ডাল্টন বলছি, পরমাণু কথাটা প্রথম বলেছিলেন যে পরমাণু হচ্ছে মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, সেই কথাটা কিন্তু বহু বছর আগে ভারতীয় বিজ্ঞানী কণাদ বলে গেছেন এবং তার নামকরণ করেছিলেন কণা। কিন্তু পরবর্তীকালে যখন এইটা নিয়ে গবেষণা শুরু হলো, পরমাণু নিয়ে গবেষণা শুরু হলো, এক্সপেরিমেন্ট শুরু হয়ে গেল, তখন কি হলো? দেখা গেল যে এই যে পরমাণু যেটা বলছিল অবিভাজ্য কণা, সেই পরমাণু কিন্তু ভাঙা যায়। পরমাণুর মধ্যে 3টে কণা রয়েছে, দেখা গেল 3টে আদি কণা বলা হয়ে থাকে। কি কি না, একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। প্রথমে ইলেকট্রন তৈরি হয়েছিল, তাই জন্য এটা নাম হচ্ছে ইলেকট্রন। প্রথম আমরা বলি ইলেকট্রন, তারপরে হচ্ছে প্রোটন, তারপরে তৈরি হয়েছে নিউট্রন। এই 3টে কণা। ইলেকট্রন কি আবিষ্কার করছে, আমি কিন্তু এদের কিভাবে আবিষ্কার হলো সেটা আমি আলোচনা করছি না। যেগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো আমরা আলোচনা করছি। যেমন ইলেকট্রনের আবিষ্কারকর্তা আমরা হিসাবে যে টমসনকে আমরা জানি। যেমন প্রোটন আছে, প্রোটন কণার আবিষ্কারকর্তা হিসেবে আমরা রাদারফোর্ডকে বলতে পারি, রাদারফোর্ড। এবং রাদারফোর্ডের ছাত্রই হচ্ছে স্যাডউইক, যে নিউট্রন কণার হচ্ছে আবিষ্কারকর্তা বলে থাকে, স্যাডউইক। তো আমাদের এই 3টের আবিষ্কারকর্তা জানলাম, কিন্তু মেন যেটা জানতে হবে ইলেকট্রন সম্পর্কে, ইলেকট্রনের আধান, ইলেকট্রনের ভর সম্পর্কে জানতে হবে। কারণ আমরা এর পরে অনেক অঙ্ক করব এই ইলেকট্রন সংক্রান্ত। আমরা যদি দেখি এর ভর, আমাদের অন্যগুলোর ভর বা তার আধান না জানলেও হবে, কিন্তু আমাদের ইলেকট্রনের ভর আমাদের অবশ্যই জানতে হবে, কারণ অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। ইলেকট্রনের ভর হচ্ছে 9.1, ঠিক আছে, ইন্টু হচ্ছে 10⁻⁻28 এত গ্রাম হবে। এবং এর আধান যদি আমরা দেখি, আধান আমরা পাবো হচ্ছে 1.6 ইন্টু হচ্ছে 10⁻⁻19 কুলম্ব। আর যদি আমরা ইএসইউ এককে করি, তাহলে এটা হচ্ছে 4.8 ইন্টু হচ্ছে 10⁻⁻10 ইএসইউ হবে। এবং আমি এগুলোকে মাইনাস লিখতে পারি, কারণ আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস হয়, প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ সমান হবে, এখানে খালি মাইনাস, ওখানে হচ্ছে প্লাস। কিন্তু আমাদের এই ইলেকট্রন সম্পর্কে জানলেই চলবে আপাতত, কারণ অনেক অঙ্ক আছে এই ইলেকট্রনের ভর এবং ইলেকট্রনের আধান, আমার দুটো জিনিস লাগবে। তাহলে এটা গেল পরমাণুর সম্পর্কে একটা সাধারণ ধারণা, যে পরমাণু কণা তৈরি করেছিল আধুনিক যদি ভাবে দেখি সেটা হচ্ছে জন ডাল্টন, তার বহু বছর আগে কণাদ বলে গেছিলেন। এবং সেই তারা যে কথাগুলো বলেছিলেন যে মৌলের যে অবিভাজ্য কণা তাই হচ্ছে পরমাণু, কিন্তু পরবর্তীকালে দেখা গেল অবিভাজ্য নয়, এটার মধ্যে 3টে আদিকণা রয়েছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই জন্য আদিকণা বলছি, কারণ এগুলো ছাড়াও আরো অনেক কণা রয়েছে যেগুলোকে আধুনিক কণা বলতে পারি, যেমন পজিট্রন, মেসন, নিউট্রিনো, এগুলো হতে পারে। তবে আমরা এই আদিকণা বিশেষ করে ইলেকট্রনকে নিয়ে এখানে জানবো, কারণ পরমাণুর গঠনে এটা খুব ইলেকট্রনটারই ভূমিকা বেশি। কারণ আমরা এই ইলেকট্রনের যে কক্ষে ঘুরে
তার সেই কক্ষে ঘোরার জন্য তার কি পরিমাণ শক্তি থাকে, হ্যাঁ, এগুলো আমাদের জানতে হবে। কারণ এই জন্য শক্তি প্রয়োজন আছে, কারণ হচ্ছে ধরো একটা পরমাণু নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের বাইরে একটা ইলেকট্রন রয়েছে এবং এখানে আরেকটা কক্ষ রয়েছে। এই ইলেকট্রনটা যখন একটা কক্ষ থেকে, এটা নিম্ন কক্ষ বলা হয়ে থাকে, নিম্ন কক্ষ থেকে যখন উচ্চ কক্ষে যাবে তখন কি হবে, এই যে উচ্চ কক্ষে যেতে গেলে এখানে শক্তি বেশি লাগে এবং যেহেতু এখানে শক্তি বেশি প্রয়োজন হয়ে থাকে তাই জন্য ওকে শক্তি শোষণ করতে হয়। অর্থাৎ আমার ইলেকট্রনের শক্তি সম্পর্কে জানতে হবে এবং ইলেকট্রনের শক্তি সম্পর্কে জানার সময় ইলেকট্রনের ভর এবং ইলেকট্রনের আধান এই দুটো জিনিস আমার লাগবে। যখন কোনো পরমাণু যখন নিম্ন কক্ষ থেকে উচ্চ কক্ষে যায় তখন শক্তি হচ্ছে শোষণ করবে, শক্তিকে শোষণ করবে এবং শক্তি শোষণ করে সে কি হবে, একটা নিম্ন কক্ষ থেকে উচ্চ কক্ষে যেতে পারবে, তাহলে শক্তি শোষণ হবে। ঠিক বিপরীত ঘটনা ঘটবে, যখন উচ্চ কক্ষ থেকে যখন নিম্ন কক্ষে যাবে তখন এই শক্তিটা কি হবে, সে ছাড়বে এবং তরঙ্গ আকারে ছাড়বে, তাহলে কি হবে, শক্তিকে বর্জন করতে হবে। তাহলে শক্তি বর্জন করো, তাহলে উচ্চ কক্ষ থেকে নিম্ন কক্ষে গেলে শক্তিকে বর্জন করতে হয়, নিম্ন কক্ষ থেকে উচ্চ কক্ষ গেলে শক্তি শোষণ করতে হয়। এই শক্তি বের করার আমরা একটা সমীকরণ শিখবো এর পরের আলোচনাতে। তাহলে আমরা দেখছি যে শক্তির শোষণ বা শক্তির বর্জন হচ্ছে এবং সেই জন্য আমার হচ্ছে শক্তি বের করতে হবে। কোনো কক্ষে ইলেকট্রন ঘুরতে গেলে তার কি পরিমাণ শক্তি প্রয়োজন হয় সেটাকে আমাকে জানতে হবে। আচ্ছা, আমরা রাদারফোর্ড জেনে এসেছি, রাদারফোর্ডের পরমাণু মডেল আমরা পড়েছি। রাদারফোর্ড যে সোনার পাত নিয়ে গবেষণা সেটা আমরা জানি, তাই জন্য সেটা আমরা আলোচনা করছি না। কিন্তু রাদারফোর্ডের পরে রাদারফোর্ডের পরে এসছে হচ্ছে কে না, আমরা পড়বো হচ্ছে নিলস বোর সম্পর্কে। নিলস বোরের মডেল, পরমাণু মডেল। সেই পরমাণু মডেলে আমরা কি পড়বো, নিলস বোরের পরমাণু মডেলে আমরা দেখব যে পরমাণু কি হচ্ছে, এই কথাটাই আমরা পাবো যে পরমাণু প্রতিটা ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে এবং যে কক্ষপথে ঘোরে সেই কক্ষপথে যে কৌণিক ভরবেগ যেটা হয়ে থাকে h/2π এর সরল গুণিতক হয়ে থাকে। আরেকটা জিনিস বলেছিল যে নিম্ন কক্ষ থেকে উচ্চ কক্ষে গেলে শক্তির শোষণ এবং শক্তির বর্জন করতে পারে। তাহলে আমরা যেটা বললাম কৌণিক ভরবেগ, এই যে কৌণিক ভরবেগ বললাম, এই কৌণিক ভরবেগের সমীকরণ আমাকে জানতে হবে। কৌণিক ভরবেগটা কি, কৌণিক ভরবেগ হচ্ছে mvr, এটা হচ্ছে কৌণিক ভরবেগ। কার সাথে হয়, h/2π এর সরল গুণিতক হয়। দেখো এখানে একটা কথা পেয়েছি h, আমরা এখানে একটা কথা পেয়েছি যে h পেয়েছি। এইচটা কি, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বলা থাকে, প্ল্যাঙ্কের ধ্রুবক বলা হয়। প্ল্যাঙ্ক তাহলে কি করেছিল, প্ল্যাঙ্ক হচ্ছে যেটা একটা তত্ত্ব আবিষ্কার করেছিল, সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব, তোমাদের কোয়ান্টাম তোমরা জানো, সেই কোয়ান্টাম তত্ত্বের জনক হচ্ছে আমরা প্ল্যাঙ্ক বলবো, প্ল্যাঙ্ক। এবং এই কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করেই নিলস বোর তার সমীকরণ দিয়েছিল, তাই জন্য তার সমীকরণের মধ্যে আমরা কি দেখলাম, তার সমীকরণের মধ্যে একটা ধ্রুবক এইচ পেয়েছি। এই এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক আমরা বলতে পারি। তাহলে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এইবারে আমাদের একটা জিনিস জানতে হবে যে এই যে একটা পরমাণু, সেই পরমাণুর মাঝে থাকে হচ্ছে নিউক্লিয়াস এবং তার চারিপাশে ঘুরে হচ্ছে ইলেকট্রন। এই একটা শক্তি কাজ করে যে শক্তি একে আকর্ষণ করে, কারণ আমরা জানি প্লাস আর মাইনাসের মধ্যে একটা আকর্ষণ হয়। আর একটা বল কাজ করে, সেটা হচ্ছে বাইরের দিকে একটা কেন্দ্রমুখী বল, এটা কেন্দ্র বিমুখ বল। যদি এই দুটো বল সমান হয় তখন ইলেকট্রনটা কি হবে, একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারবে। সেই ইলেকট্রনটা কি হবে, একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে। তাহলে এই ধরনের আমরা বলটাকে আমরা বলে থাকি হচ্ছে এই যে স্থির তড়িৎ আকর্ষণ বল, কুলম্বের সূত্র থেকে আমরা জেনেছি। একটা পরমাণুর মধ্যে কতগুলো প্রোটন থাকে তোমরা জানো, পরমাণু ক্রমাঙ্ক যত হবে ততগুলো তার মধ্যে প্রোটন থাকবে। আর এই চার্জকে আমরা ই দিয়ে লিখতে পারি, এই চার্জকেও আমরা ই দিয়ে লিখতে পারি। দুটোরই আধান একই, কিন্তু একটা হচ্ছে প্লাস হবে আর একটা হচ্ছে মাইনাস হবে। তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বল বা কেন্দ্রমুখী বল যেটা হয়ে থাকে, আকর্ষণ বলটা হচ্ছে সেই কুলম্বের সূত্র থেকে আমরা জানি, এবং এদের ডিস্টেন্স যদি আর হয়, কুলম্বের সূত্র জানি আধানের গুণফলের সমান হবে।
আধানের গুণফল, এখানে আধান এই আধানের গুণফলের সমান, আর তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়ে থাকে। দূরত্বের বর্গের হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখান থেকে আকর্ষণ বল পেলাম। আচ্ছা, এইবারে এখানে কেন্দ্রমুখী বল এটা বলতে, এবার হচ্ছে কেন্দ্র বিমুখ বল বা অপকেন্দ্রিক বল যদি বলা হয়ে থাকে, যেটাকে বাইরের দিকে নিয়ে যায়। তোমরা জানো কোনো কিছুকে একটা আঙুলের মধ্যে কোনো সুতো দিয়ে কোনো কিছুকে বেঁধে প্রচন্ড জোরে ঘোরাতে থাকো, যদি কোনো কারণে সুতো ছিঁড়ে যায় সেটা দেখবে দূরে গিয়ে পড়ে। কেন? কারণ ওর মধ্যে একটা কেন্দ্র বিমুখ বল কাজ করে থাকে। একে অপকেন্দ্রিক বল বা কেন্দ্র বিমুখ বল বলা হয়ে থাকে। তাহলে অপকেন্দ্রিক বল, এই অপকেন্দ্রিক বলের পরিমাণটা কত হয়ে থাকে? অপকেন্দ্রিক বলের পরিমাণটা হয়ে থাকে হচ্ছে mv² বাই হচ্ছে r হয়ে থাকে। তাহলে যখন কোনো ইলেকট্রন যখন কোনো কক্ষপথে ঘোরে, সেই কক্ষপথে ঘোরার সময় তার মধ্যে দুটো জিনিস কাজ করে, একটা কেন্দ্রমুখী বল যেটাকে স্থির তড়িৎ আকর্ষণ বল বলে থাকি, এবং একটা হচ্ছে কেন্দ্র বিমুখ বল যেটাকে আমরা অপকেন্দ্রিক বল বলে থাকি। এই দুটো মান আমরা পেলাম। এবং কখন একটা ইলেকট্রন একটা কক্ষে ঘোরে? যখন এই দুটো বলের পরিমাণ সমান হবে। যদি এটা বেশি হয় আকর্ষণ, তো এর ভেতরের দিকে চলে আসবে। বিকর্ষণটা যদি বেশি হয় তাহলে ও বাইরের দিকে চলে যাবে। সেই জন্য কি হয়ে থাকে, যদি আকর্ষণ বল আর অপকেন্দ্রিক বল যদি দুটো সমান হয় তখন একটা ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে স্থিরভাবে ঘুরতে পারে। এবং তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ZE² বাই R² আর mv² বাই হচ্ছে r। এখান থেকে দেখো আমরা r আর r কে কেটে দিতে পারি, কারণ এখানে r² আছে, এখানে একটার আছে, কেটে গেল। তাহলে এই জায়গা থেকে আমরা কি পেলাম, তাহলে v² সমান সমান আমরা পেলাম v² সমান সমান তাহলে ZE² বাই হচ্ছে mr আমরা পেলাম। এখান থেকে এই জিনিসটা আমরা পেলাম। আবার দেখো, আমি যখন তোমাদের নিলস বোরের সমীকরণটা পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম একটা সমীকরণ mvr সমান সমান nh বাই 2 পাই। তাহলে mvr সমান সমান nh বাই হচ্ছে 2 পাই। দুটোকে এবার বর্গ করে দাও। বর্গ করলে কি দাঁড়াবে? যদি আমরা এই দুটোকে বর্গ করে দিই তাহলে হচ্ছে m² va² r²। আচ্ছা, বর্গ করার তুলনায় আমি যদি এখানে r এর মানটাকে বসিয়ে দিতে পারি তাহলে তো হতো, বা বর্গ করে দিলেও হতো। যাই হোক, আমরা বর্গ বললাম প্রথমে, তার বর্গ করেই করি, কোনো অসুবিধা হবে না। তাহলে v² হবে, এটাকে যদি বর্গ করি তাহলে n² h² বাই হচ্ছে 4πa²। তাহলে m²টা নিচের দিকে নিয়ে চলে আসলাম এখানে, আর v²টাকে এই r²টাকেও তাহলে হচ্ছে r² হয়ে গেল। তাহলে এখানেও v² পেলাম, এটা এখানে v² পেলাম এটা। এবার এই দুটোকে যদি আমরা সমান করে দিই তাহলে সেখান থেকে আমরা r এর মানটা পেয়ে যাব। তাহলে তোমাদের কাজ হচ্ছে HW হচ্ছে এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণকে সমান করবে। সমান করার পর দেখবে যে r এর মানটা পাওয়া যায় কিনা। তাহলে এই দুটোকে সমান করে r এর মান, r এর সমীকরণ, r এর মান বা r এর সমীকরণটা বললে ভালো হবে, r এর সমীকরণ বের করবে সমীকরণ নির্ণয়। ঠিক আছে, যে সমীকরণটা বললাম সেখান থেকে দেখবে লাস্টে r সমান সমান যেটা দাঁড়াবে সেটা হচ্ছে r সমান সমান n² h² বাই 4πa² mze² দাঁড়াবে। এই r হচ্ছে ব্যাসার্ধ, যে কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে তার হচ্ছে ব্যাসার্ধ হয়ে থাকে r। ঠিক আছে, এই যে যত আমরা দূরে যাব তত ব্যাসার্ধ কি হবে, বাড়তে থাকবে। এটা যদি n-তম কক্ষপথের ব্যাসার্ধ হয়, কারণ এখানে n আছে, তাহলে এই n-তম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে প্রথম যে কক্ষপথ রয়েছে তার ব্যাসার্ধ গুণ চিহ্ন হচ্ছে n² হতে পারে। এখান থেকে আমরা পাবো ব্যাসার্ধ, আমরা বের করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আমরা আবার দেখো একটা সমীকরণ পেয়ে গেছি। সমীকরণটা কি ছিল, যে v সমান সমান আমরা কি পেয়েছি, দেখো এই r সমান সমান কি পেয়েছি সেটাকে আগে লিখে করি তাহলে সুবিধা হবে। এই সমীকরণটা আমরা লিখি, r সমান সমান হচ্ছে n² h² বাই হচ্ছে 4πa² m হচ্ছে ze²। এই r সমান সমান আমি এখান থেকে পেলাম। আচ্ছা, আর ইসের সূত্র তোমার হচ্ছে বোর্ডের যে সূত্র পেয়েছিলাম mvr সমান সমান হচ্ছে
এইচ বাই টু পাই এর সরল গুণিতক, এইচ বাই টু পাই এর সরল গুণিতক হয়ে থাকে। তাহলে এখান থেকেও আমরা কিন্তু আর এর মানটা বের করতে পারি। এখান থেকে আর এর মান হচ্ছে, তাহলে এন এইচ হলো টু পাই এম ভি। তাহলে এইটা 1 নম্বর সমীকরণ, এইটা 2 নম্বর সমীকরণ। এখান থেকে যদি আমরা সমাধান করি, দেখো এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই এ স্কোয়ার এম জেড ই স্কোয়ার দাঁড়াবে, আর এখানে এন এইচ বাই হচ্ছে 2 পাই এম ভি হবে। দুটোকে যদি সমান করি, তাহলে এখান থেকে একটা এন, এখানে একটা এন কেটে যাবে, একটা এইচ কেটে যাবে, এখানে একটা পাই, এখানে একটা পাই কেটে যাবে, এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 2 হয়ে যাবে, এম আর এম কেটে যাবে। তাহলে এখান থেকে কি দাঁড়ালো, ভিটা এখানে চলে আসলো, ভি সমান সমান এখানে 2 পাই জেড ই স্কোয়ার বাই দাঁড়ালো এন এইচ। এইটা হচ্ছে তোমার হচ্ছে যে ইলেকট্রনটা ঘুরছে তার বেগ। এই সমীকরণগুলোকে তোমাকে মুখস্থ রাখতে হবে। এখান থেকে তারপর আর এর যে সমীকরণটা আমরা পেয়েছিলাম, এই সমীকরণটাকে মুখস্থ রাখতে হবে, এটাকে মুখস্থ করতে হবে, এটাকে মনে রাখতে হবে, আর এখান থেকে এটাকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এই সমীকরণগুলো কাজে লাগে। আচ্ছা, এই যে বেগ, যত আমরা দূরে চলে যাব, মানে দেখবো যে মেন ঘর থেকে, মানে ভেতর থেকে যত দূরে চলে যাব, বাইরের দিকে যাব, তত তার হচ্ছে বেগটা কিন্তু কমে যাবে। তাই জন্য সম্পর্কটা এই ধরনের হবে, মানে প্রথম যা বেগ ছিল তার 1/n হবে। এবং আমরা শক্তির যে সমীকরণ আমরা দেখব, শক্তির ক্ষেত্রে এটা মনে রাখবে তোমরা, ই সমান সমান হচ্ছে -2 পাই এ স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 এন স্কোয়ার। তোমরা বই দেখে নেবে, যদি অসুবিধা হয় তাহলে আমি করে দেবো তোমাদের। এই তিনটে সমীকরণ তোমাকে মুখস্থ রাখতে হবে, ইর সমীকরণ, ভির সমীকরণ এবং হচ্ছে আর এর সমীকরণ। কারণ আমার অনেক অঙ্ক আছে যেগুলোতে আমার কিন্তু এই ধরনের সমীকরণগুলোর আমরা ব্যবহার করব। তোমরা সমীকরণগুলো শিখলে এইবারে তাহলে নিশ্চয়ই অঙ্ক করতে পারবে। ধরো একটা অঙ্ক করো, কারণ এখানে অনেক অঙ্ক আছে। কিন্তু প্রথম বোর কক্ষের শক্তি হচ্ছে -13.58 ইলেকট্রোভোল্ট হলে তৃতীয় ঘরের শক্তি কত? তৃতীয় বোর কক্ষের শক্তি কত? দেখো, অঙ্কটা আমরা সমীকরণ ব্যবহার করেও করতে পারি। আবার দেখো, খুব সহজে আমরা বের করতে পারি এইভাবে, যে ওই সমীকরণ একটা করব, ই এন একটা সমীকরণ আমরা পাবো, ই এন সমান সমান ই ওয়ান যেটা আছে তার কি হয় 1/n স্কোয়ার হিসাবে আমরা যদি করি, তাহলে আমরা 3 নম্বর ঘর বলেছে, তাই না? তাহলে 3 নম্বর ঘরে চলে যান। তাহলে ইউ ওয়ান মানে প্রথম ঘর হচ্ছে -13.58। মাইনাস কথাটা তাৎপর্য হচ্ছে শক্তির ক্ষেত্রে যে যত দূরে যাওয়া যাবে তার শক্তির পরিমাণটা তত কমতে থাকবে। এবং কত নম্বর ঘর বলেছে? তৃতীয় বোর কক্ষ, তাই জন্য এন এর মান হচ্ছে 3, 3 এর স্কোয়ার করলে হচ্ছে কত হবে? 9। তাহলে আমরা এই সমীকরণ আমরা করতে পারবো, এই সমাধান বিধান করতে পারবো। তাহলে এখানে কত আছে? 13.58 ভাগ 9, তার মানে তাহলে সমান সমান কত দাঁড়ালো? 1.50। হ্যাঁ, 50 তোমার এখানে একটা ঘর আছে, তো তাহলে 9 করে দাও, 1.509 মাইনাসে বের হবে 1.509 ইলেকট্রোভোল্ট। একক কিন্তু লিখবে, একক ছাড়া কিন্তু হবে না। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে করতে পারি। ঠিক আছে, তোমাদের জন্য একটা অঙ্ক আমি দিয়ে দিচ্ছি, এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, এইচডব্লিউ করবে। 1 নম্বর একটা প্রশ্ন দিই যে হাইড্রোজেন পরমাণুর একটি বোর ইলেকট্রনের বেগ আলোর বেগে 1/275 অংশ হলে
ইলেকট্রনটি কোন কক্ষে ঘুরছে, ইলেকট্রনটি কোন কক্ষে ঘুরছে। একটু হিন্টস দিয়ে দিই তোমাদেরকে অঙ্কটা কিভাবে করতে হবে। দেখো ফার্স্ট হচ্ছে যে একটি বোর ইলেকট্রনের বেগ আলোর বেগের 1/275 অংশ। আলোর বেগ আমরা জানি, তাহলে আলোর বেগ হচ্ছে, আলোর বেগ আমরা যদি দেখি তাহলে হচ্ছে এটা কোন এককে আছে, কোনো একক নয়, তুমি নিজের ইচ্ছে মতো করতে পারো। আলোর বেগ হচ্ছে 3.3 ইন্টু হচ্ছে 10⁻10 সেমি পার হচ্ছে সেকেন্ড করে দাও। তাহলে এখান থেকে তাহলে ওই যে কক্ষে ঘুরছে সেই কক্ষের ইলেকট্রনের আমি বেগ পেয়ে যাব। এই সংখ্যাটাকে যদি আমি 1/275 দিয়ে যদি গুণ করি তাহলে ওই কক্ষের বেগ পেয়ে যাব। আর বেগের সমীকরণ আমরা শিখেছি, vn সমান সমান হচ্ছে 2πz/e² হচ্ছে nh। ভি আমরা পেয়ে গেলাম, এটাই হচ্ছে এই এর সাথে 1/275 গুণ করলেই আমরা বেগ পেয়ে যাব ওই ঘরে। 2 পায়ের মান জানো 3.14, জেডের মান যেহেতু এটা হাইড্রোজেন পরমাণু ক্রমাঙ্ক তাহলে 1 আছে। ইলেকট্রনের আধান আমি প্রথমে ভিডিওর শুরুতেই শিখিয়েছি। এন আমাকে বের করতে হবে, এইচ এর মান, এই যে প্লাঙ্ক আমি বললাম এই প্লাঙ্ক ধ্রুবকের মানটা আমাকে তাহলে মুখস্থ রাখতে হবে। এই এইচ এর মান হচ্ছে, এই প্লাঙ্ক ধ্রুবক এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻27 আর এটা যেহেতু সিজিএস বললাম আর্ক সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করে চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই।